আপনারা কখনো বেসিনের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কেন আমরা বেসিনের মধ্যে তেল দেব, কিংবা আপনারা কিভাবে নোংরা রাবার পরিষ্কার করবেন? মিক্সার জারে কখনো তেল দিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চারা দেখবেন পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে এইরকম নানা রকম দাগ দেয়ালের মধ্যে করতে থাকে। আমরা বাচ্চাদেরকে অনেক সময় বকাঝকা করি, বাচ্চারা কিন্তু শুনতে চায় না, সেই কাজটা আরও বেশি বারবার করতে থাকে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম সময় নষ্ট হবে না, অনেকটা খাটনিও করতে হবে না। যেখানে রং পেন্সিল দিয়ে দাগ করেছে, আমাদের বাড়িতে যে পারফিউম থাকে এক দুবার একটু স্প্রে করে দিন, তারপর হাতের আঙুল দিয়ে এইভাবে ডললেই দেখবেন কত সহজেই রংটা উঠে যাবে আপনাদের। এর ফলে আপনাদের দেয়াল তো নষ্ট হবেই না, সেই সঙ্গে আপনাদের কিন্তু অনেকটাও খাটনি করে জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি, এই দেখুন কত সহজেই রংটা উঠে এখানে আমার পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখনই আমরা কোনো নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি, বিশেষ করে সুতির এমন এমন অনেক কালার থাকে, জামা কাপড় থাকে, এক দুবার পরার পর যদি ধুয়ে দেওয়া হয় দেখা যায় সেই কালারটা একেবারে উঠে নষ্ট হয়ে যায়। দু তিনবার ধোয়ার পর সেই জামা কাপড় আর পরাই যায় না। তাই যে আপনারা যখনই জামা কাপড় কিনে আনবেন, এই ধরনের নতুন যে জামা কাপড়গুলো যখনই আপনারা পরার আগে একটি কাজ করবেন, কখনোই জামা কাপড়ের রং উঠবে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন। আর এখানে আমি ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি, সেই ফিটকিরির গুঁড়োটাও দিয়ে দিলাম। নুন আর ফিটকিরি গুঁড়োটা খুব ভালো করে জলে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমরা যে নতুন কাপড়টা নিয়ে এসেছি, রং ওঠার সম্ভাবনা রয়েছে, সেই কাপড়টাকে নুন আর ফিটকিরির জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে আমাদের 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতেই দেখবেন এই যে কাপড়ের রং আরও অনেক বেশি গাঢ় হয়ে যাবে, আর এই রংটা কিন্তু সহজে উঠবে না, অনেক দিন পর্যন্ত টেকসই হবে। এখানে আমি আধ ঘন্টা রেখেছিলাম, দেখুন এক ফোঁটা রং কিন্তু এখানে আমার ওঠেনি। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। আপনারা কখনো প্রেশার কুকারে কোলগেটের ব্যবহার করেছেন? কেন প্রেশার কুকারে আমরা কোলগেটের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে হয়তো কোনো কারণে আমাদের প্রেশার কুকার এইভাবে পুড়ে যায়, আর প্রেশার কুকার এইভাবে পুড়ে গেলে অনেকটা সময় লাগে, সেটা ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা আমাদের খাটনিও করতে হয়। তাই ছোট্ট একটি টিপস আপনারা শেয়ার করছি। সামান্য পরিমাণ নিয়ে নিন টুথপেস্ট। এখানে আমি কোলগেট ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন। তারপর এখানে আমি ওষুধের একটি খালি প্যাকেট নিয়েছি, যে ফয়েল পেপারের ওষুধের প্যাকেটগুলো হয় সেগুলো। নর্মাল স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য আমরা যদি একটু ডলা দিই, তাহলেই আমাদের প্রেশার কুকার যে পুড়ে গেছে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দেখুন পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় ধরে আমাদের খাটাখাটনি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। এই দেখুন জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি কিন্তু উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্ক থাকে, দেখা যায় সিঙ্কের যে সামনের পাইপের জায়গায় নেটটা থাকে সেটা হয়তো নষ্ট হয়ে যায়। আমরা যখন বাসন মাজি, সবজি ধুই, মাছ মাংস যখন ধুই, অনেক সময় নোংরাগুলো কি হয়, এই পাইপের মুখে যদি নেট না থাকে সেটা পাইপে চলে যায়, পাইপে জ্যাম হয়ে যায়, কিছুদিন পর পর মেকানিক ডেকে ঠিক করতে লাগে। তাই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো যদি ছাঁকনি থাকে, এখানে আমি একটি পুরনো চা ছাঁকনি নিয়েছি, পুরনো চা ছাঁকনিটাকেই সিঙ্কের মুখে এইভাবে দিয়ে দিলাম। এতে কি হবে, যখনই আমরা মাছ মাংস ধোবো, বাসন মাজবো, যে নোংরাগুলো সেটা কিন্তু পাইপে আর যেতে পারবে না। এই দেখুন এগুলো সব ওই যে চা ছাঁকনিটা রেখেছি পাইপের মুখে, তার মধ্যে কিন্তু জমা হচ্ছে। এতে কি হবে, আমাদের পাইপটা জ্যাম হবে না, কিছুদিন পর পর আমাদের লোক ডেকে পাইপটাকে ঠিক করার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। ছোট্ট টিপস, আশা করছি যদি আপনারাও অ্যাপ্লাই করেন খুবই কিন্তু উপকার পাবেন। এই দেখুন যত নোংরা ছিল কত সহজে এখানে জমা হয়ে গেছে। এরপর এই নোংরাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার আমরা পুরনো চা ছাঁকনিটাকে এইভাবে সিঙ্কের মুখে রেখে দেব। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চারা এই ধরনের রাবার কিন্তু ব্যবহার করেই থাকে, কিন্তু অনেক সময় সমস্যাটা কি হয়, এই ধরনের যে রাবারটা বাচ্চারা ব্যবহার করে না, রাবারটা ব্যবহার করতে করতে দেখবেন কালো হয়ে যায়, আর কালো হয়ে গেলে সেটা যদি আমরা কিছু দিয়ে মুছতে যাই, সহজেই দেখবেন সেই জায়গাটা পরিষ্কার তো হয়ই না, উল্টে রাবারের যে কালো থাকে সেই কালোটা গিয়ে আরও কালো করে দেয়। আমাদের বাড়িতে যে সরিষার তেল আমরা ব্যবহার করি, সামান্য পরিমাণ একটু সরিষার তেল রাবারের মধ্যে নিয়ে এইভাবে আপনারা ডলতে থাকুন। এইভাবে একটু ডলে নেওয়ার পর আপনারা
কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন আপনাদের রাবারের মধ্যে কোনো রকম কিন্তু আর দাগছোপ থাকছে না, এমনকি কালোও হয়ে যাচ্ছে না। এই দেখুন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে আমি আপনাদের মুছেও দেখাচ্ছি যে কতটা সুন্দর রাবারটা এখানে আমার পরিষ্কার হলো। এই দেখুন একদম কালো ছিল, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্কের মধ্যে কল থাকে, বেসিনের মধ্যে কল থাকে, অনেক সময় কি হয় এই যে এই কলগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করার পরও দেখা যায় খুব তাড়াতাড়ি আয়রনের দাগ হয়ে যায়, নানা রকম দাগছোপ পড়ে যায়। রোজ রোজ পরিষ্কার করা কারোর পক্ষেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। সবার প্রথমে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে কলের জল রয়েছে কলের মধ্যে, সেই জলটাকে আমাদের খুব ভালো করে কোনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, সরিষার তেলটাকে খুব ভালো করে দেখুন এইভাবে একটু লাগিয়ে নিলাম। এতে কি হবে, আয়রনের দাগ সহজে পড়বে না, অনেক দিন পর্যন্ত কলটা আমাদের এরকম চকচকে থাকবে। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যখন রুটি তৈরি করার জন্য আটা মাখতে যাই তার আগেই আমাদের হাত কেটে গেছে, মানে বাসন মাজতে গিয়ে নয় হয় সবজি মাছ কাটতে গিয়ে তখন হাত দিয়ে আটা মাখতে পারি না। তাই এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে, পলিথিন নিয়ে নিন। আমি এখানে যেহেতু এইভাবে রুটি করি মাঝে মাঝেই, তো আমার জলের পরিমাণটা মানে বুঝতে পারি। জলের পরিমাণটা আপনারা যদি বুঝতে না পারেন অল্প অল্প করে জল দেবেন। এবার দেখুন আমি পলিথিনটা নিয়ে এইভাবে হালকা করে একটু ডলা দিচ্ছি, কত সুন্দরভাবে এখানে আমার আটা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু আটাতে হাত না লাগিয়েই খুব সহজে আটা মেখে নিতে পারেন, খুব তাড়াতাড়ি আটা মাখাও হয়ে যায়, খাটনিও করতে হয় না, আটাতে হাত দিতে হয় না। মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেলের ব্যবহার করেছেন? কেন মিক্সার জারের মধ্যে আমরা তেলের ব্যবহার করব চলুন দেখে নিই। মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কোনো না কোনো কিছু পেস্ট করার জন্যই বন্ধুরা, বা মশলা করার জন্য। কিন্তু অনেক সময় কি হয়, এই যে মিক্সার জারের ঢাকনায় দেখবেন প্রচুর পরিমাণে তেল মানে মশলা লেগে যায়, এমনকি ডাল বা কিছু পেস্ট করতে গেলে সেগুলো লেগে যায়। এর ফলে কী হয়, ঢাকনাটা তো নোংরা হয়ই, আর সেই ঢাকনার মধ্যে লেগে থাকা মশলা বা জিনিসটাও নষ্ট হয়। তাই সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়ে তারপর যদি ইউজ করেন দেখবেন ঢাকনা আপনাদের একদম পরিষ্কার থাকবে, ঢাকনার মধ্যে মশলা বা অন্যান্য কিছু লাগবেও না। যদি লেগেও থাকে সামান্য পরিমাণ একটু জল দিলেই দেখবেন মশলা বা সেগুলো খুব সহজেই বের হয়ে যাচ্ছে। এতে মিক্সার জারটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না।